নিশ্চয়ই ব্যারিস্টার রুমির ফারহানা, আপনি যেহেতু একেবারে আন্দোলনের সোচ্চার ছিলেন, মাঠে ছিলেন, টকশোতে ছিলেন, টেলিভিশনে ছিলেন, সব জায়গায় ছিলেন আপনি, এই যে বিচারহীনতা যে সংস্কৃতির কথা বলা হচ্ছে, আমরা যদি ছোট ছোট করে আসি, যে বিচারক বিচার করতে গিয়ে আজ্ঞাবহ বিচার করেছেন তারা কিন্তু প্রমোশন হয়ে গিয়েছেন, আর যে বিচারক আজ্ঞাবহ বিচার করেননি তাকে দেশ থেকে পালাতে হয়েছে। আমরা 21শে আগস্টে যদি বোমা হামলার কথা ধরি, আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে 111-এর সময় সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতিত 111-এর সরকারও কিন্তু তার নাম চার্জশিটে দিতে পারেনি, কিছু খুঁজে পায়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখেছি কি 2বার 3বার 4বারের বেলায় হয়তো বা তার নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে বিচারহীনতার সংস্কৃতির কথা আপনি বললেন ছোট্ট করে, তো পতিত আমলের বিচারহীনতা নিয়ে আপনার আর বিশ্লেষণ কি রয়েছে, কিভাবে বলতে চান? দেখুন, গত 15 বছরে না বিচার বিভাগকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আমরা বিচার বিভাগের একজন হাইকোর্টের জাস্টিসের কাছ থেকে শুনবো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, এটা কিন্তু আমরা বাংলাদেশে অতীতে কখনো কল্পনাও করি নাই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করতে হয়, আমি দেখেছি কিভাবে এক একটা কোর্টকে আলাদা করা হয়েছে। এটা আওয়ামী লীগপন্থী কোর্ট, এখানে আওয়ামী লীগপন্থী লয়ার নিতে হবে। এই কোর্টটা মধ্যপন্থী বা এই কোর্টটা নিউট্রাল, এখানে আপনি যাকে মন চায় নিতে পারেন। এটা কিন্তু আমি বলছি ব্যাক ইন 2009-10 এর কথা। এরপরে তো পুরো বিচার বিভাগকে এমন ভাবে পলিটিসাইজ করা হয়েছে যে আপনি কোনো কোর্টকে আওয়ামী কোর্টের বাইরে আর চিন্তা করতে পারবেন না। আমরা দেখেছি বিচারপতিরা রাজনীতিতে জড়িয়েছে, আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দেশ ছাড়া হতে হয়েছে, এবং কিভাবে ডিজিএফআই, এনএসআই, মানে ওই সময় যারা গোয়েন্দা সংস্থার ছিলেন তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে কিভাবে সকলের মানে সম্মিলিত প্রচেষ্টায় একজন সিটিং চিফ জাস্টিস বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। এই নজিরগুলো তো খুব ভালো নজির নয়। আমি বিচারপতি মানিকের কথা বলতেই চাই, এবং তার উপরে মানুষের যে রাগ, মানুষের ঘৃণা, মানুষের ক্ষোভ, এটা কিন্তু কেবলমাত্র একজন বিচারপতি মানিক তিনি মিডিয়ার সামনে এসে কথা বলছেন বলে তার চেহারাটা সকলের সামনে খুব স্পষ্ট, কিন্তু এরকম মানিক কিন্তু একজন না, সারা বিচার বিভাগে এরকম মানিক অনেকগুলো তৈরি হয়েছে। তৈরি হওয়ার অনেক কারণ আছে। এক হচ্ছে দলীয় বিবেচনায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, দলীয় বিবেচনায় তাদেরকে হাইকোর্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আইন মন্ত্রণালয়ের অধীনে লোয়ার জুডিশিয়ারিকে রাখার ফলে লোয়ার জুডিশিয়ারির পুরো কন্ট্রোলটা আইন মন্ত্রণালয়ের হাতে ছিল, এবং সেই কারণে দেখা গেছে আইনমন্ত্রীর যারা বিরাগ ভাজন তারা কেউ প্রমোশন পান নাই, কারো কোনো ভালো জায়গায় পোস্টিং হন নাই, কিন্তু যারা হয়তো তার দলের লোক বা তার কাছাকাছি কিংবা যে কোনো ভাবেই হোক তার পছন্দের, তাদের পোস্টিং প্রমোশন সবই হয়েছে। সো একেবারে ধরে ধরে বিচার বিভাগকে পলিটিসাইজ করা হয়েছে, যে কারণে আমরা যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে রায়, সেটাও কিন্তু এই বিচার বিভাগের কাছ থেকে এসেছে। সেখানেও জালিয়াতি হয়েছে, সেখানেও জালিয়াতি। দেখুন 14, 18 এবং 24 এই তিনটা নির্বাচনের দায় আওয়ামী লীগকে যতটা নিতে হবে, এক খায়রুল হককে ততটাই নিতে হবে। প্রধান বিচারপতি এই সময় খায়রুল হক ছিলেন, এবং তিনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিলেন, অর্থাৎ একেবারে একটা পলিটিক্যাল ম্যাটারে জুডিশিয়ারি নিজেকে জড়িয়ে ফেললো, এবং একটা একেবারে টোটালি পলিটিক্যাল ইস্যুতে জুডিশিয়ারি যেভাবে তার রায়টা দিল, এবং তার ফলশ্রুতিতে 14, 18 এবং 24-এর নির্বাচন বাংলাদেশে একটা জালিয়াতির নজির তৈরি করলো। এটার দায় কি জুডিশিয়ারিকে নিতে হবে না? নিতে তো হবে। সো ওই জায়গা থেকে উত্তরণটা এখন আসলে আমাদের সকলের কাছেই একটা চ্যালেঞ্জের। আপনার নিশ্চয়ই মনে আছে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন, এবং সেখানেও কিন্তু এই রেইনবো নেশনের কথা উনি স্পষ্টভাবে বলেছিলেন, উনি সামাজিক চুক্তির কথা বলেছিলেন, এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন, যেখানে সকল মত পথের মানুষকে একটা মানে কনসলিডেশনের মধ্যে নিয়ে আসা, একটা ঐক্যমতের মধ্যে নিয়ে আসার কথা তিনি সেই ভিশন 2030 যখন দিয়েছেন তখনই তিনি বলেছেন। ইনক্লুসিভ সোসাইটি করবার কথা বলেছেন। কিভাবে এটি সম্ভব? সামাজিক চুক্তির কথা যেটি আপনি বলছিলেন, এটাকে যদি আপনি ইংরেজিতে আমরা বলি, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বলে যে বিষয়টা আসলে পরিচিত। সমাজে আপনার রাজনৈতিক মত পথ ভিন্ন হতেই পারে আমার চেয়ে, কিন্তু কিছু জায়গায়, কিছু বেসিক জায়গায় আসলে সকলকেই একটা ঐক্যমতে আসতে হবে। ফর এক্সাম্পল, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, বাংলাদেশে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানের সঙ্গে
একটা সমন্বিত অবস্থায় থাকবে। বাংলাদেশে দুর্নীতিকে যতদূর সম্ভব কমিয়ে আনতে হবে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং স্বাধীন করতে হবে। বাংলাদেশে আমরা একটি স্বাধীন বিচার বিভাগ প্রত্যাশা করি। বাংলাদেশের সেপারেশন অফ পাওয়ার, যেটা বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, তাদের প্রত্যেকের কাজ আলাদা এবং প্রত্যেককে স্বাধীনভাবে আলাদা আলাদাভাবে যাতে একে অপরের উপরে কোন রকম কোনো খবরদারি করতে না পারে, এরকম একটা রাষ্ট্র আমরা গঠন করতে চাই। এই ব্যাপারে আপনার দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু এই যে বেসিক বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমাদের মধ্যে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে আমাদের বেঞ্চমার্ক এটা হবে, এর নিচে আসলে আমরা যাব না। আমরা ম্যানিপুলেট করে রাতে ভোট করে ফেলবো না। আমরা ভোট রিগিং করে আপনাকে বিজয়ী, আপনাকে মানে পরাজিত ঘোষণা করে আমি বিজয়ী ঘোষিত হয়ে যাব না। আমি নির্বাচন করব না। এরকম বেসিক কিছু বিষয়ে আপনার, আমার এবং আমাদের সকলের, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা ঐক্যমতে আসতে হবে যে বাংলাদেশটাকে আসলে এর নিচে আমরা নেব না, এবং এই বেসিক প্রিন্সিপাল গুলো যেই দল করি না কেন আমরা মেনটেন করব। সেখানে ধর্মীয় সম্প্রীতির বিষয়টা কিভাবে দেখবেন আপনারা? সার্টেনলি, দেখুন, বাংলাদেশ কিন্তু আবহমান কাল থেকেই ধর্মীয়ভাবে অত্যন্ত মানে একটা সেকুলার কান্ট্রি। আমরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকে যার যার ধর্ম পালন করি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যে উদাহরণগুলো বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে শুধুমাত্র মুসলমান হবার কারণে তাকে নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার বাড়িতে গরুর মাংস পাওয়া যাবে এই সন্দেহে তার উপরে বর্বর আক্রমণ হয়েছে, কিংবা তাকে নানানভাবে সামাজিকভাবে হেয় করা হয়েছে, পলিটিক্যালি হেয় করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে কখনোই সেভাবে ছিল না। অনেকেই বলবেন যে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, যেটা আমাদের পাশের দেশ খুব ব্যাপকভাবে প্রচার করবার চেষ্টা করেছে, বাংলাদেশে কিন্তু কেবলমাত্র সংখ্যালঘু হবার কারণে আক্রমণের শিকার খুব বেশি হয় না। বাংলাদেশে যেটা হয়েছে, তারা হয়তো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। ঠিক যেভাবে সালমান এফ রহমানের উপর মানুষের ক্ষিপ্ততা আছে, ঠিক যেভাবে ডিবি হারুনের উপরে মানুষের ক্ষিপ্ততা আছে, বা যেভাবে আসাদুজ্জামান খান কামালের উপরে মানুষের ক্ষিপ্ততা আছে, ঠিক একইভাবে হয়তো ওসি প্রদীপের উপরও মানুষের ক্ষিপ্ততা আছে। কিন্তু সে কেবলমাত্র একজন বিশেষ ধর্ম বিশ্বাসী বলে তার উপরে মানুষের ক্ষোভ বা রাগ আছে, বিষয়টি কিন্তু আসলে তেমন নয়। সো বিএনপি অলওয়েজই কিন্তু একটা মধ্যপন্থী দল। বিএনপি ডানের বাম, বামের ডানের চলে। সো বিএনপি কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, কোনো উগ্র মতাদর্শে বিশ্বাসী দল নয়। বিএনপি বরং বাংলাদেশের জাতীয়তাবাদের যেই মানে সূচনা, বাংলাদেশি জাতীয়তাবাদের যেই ধারণা, যে কনসেপ্ট, সেটা কিন্তু প্রথম বিএনপির হাত ধরেই এসছে। এর আগে কিন্তু আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদ, যেটা বাংলাদেশের আরো অনেক জাতিগোষ্ঠীর মানুষকে এক্সক্লুড করে দেয়। সো বিএনপি কিন্তু ইনক্লুশনে বিশ্বাস করে, সেটা আপনি ধর্মের কথা বলেন, সেটা আপনি লিঙ্গের কথা বলেন, সেটা আপনি রাজনৈতিক পরিচয়ের কথা বলেন, কিংবা আপনি জাতিগত পরিচয়ের কথা বলেন, মানে এটা হারমোনিতে জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং ইনক্লুশনে বিশ্বাস করে। নিশ্চয়ই এটা নিশ্চয়ই আমাদের মনে আছে মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি শব্দটাকে জুড়ে দিয়ে কিভাবে সকলকে এটা একত্রীভূত করে বলে, যারা নৃগোষ্ঠী রয়েছে, যারা ভিন্ন ধর্মের মানুষ রয়েছে, যারা হয়তোবা বাংলাদেশি বলে আশ্বস্ত হতে পারে যে আমি বাংলাদেশি। যেমন আমাদের পাসপোর্টে কিন্তু আমরা সেদিনই তো দেখলাম যে সাবেক পতিত প্রধানমন্ত্রী তিনি বাঙালি কথা উচ্চারণ করলো, কিন্তু তার পাসপোর্টে লেখা আছে বাংলাদেশি। সো এটা তো আমরা অবশ্যই কৃতিত্ব দিতে পারি যে আমাদের নেশনকে একত্রিত করবার জন্য, এবং যেটি আমরা বলছিলাম যে রেইনবো নেশন, সেই জায়গাটা আমরা আসছিলাম। আপনি এখানে ছোট ছোট করে অনেকগুলি কথা বলেছেন, সেই কথার মধ্যে বিচার বিভাগের কথা প্রথমত নিয়ে এসেছিলেন।